ইরানের সঙ্গে চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের। আনুষ্ঠানিকতা শুক্রবার। সমঝোতাকে বিজয় আখ্যা তেহরানের। বিরোধীদের চাপে কোণঠাসা নেতানিয়াহু। এবার জেনজি বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া। সরকারি নীতি ও অর্থনৈতিক চাপের বিরুদ্ধে রাস্তায় হাজারো শিক্ষার্থী। ভারতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতার উপর আক্রমণ। উড্ডয়নের পরপরই ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের B-52 বোমারু বিমান বিধ্বস্ত, 8 জনের মৃত্যু। প্রশিক্ষণের সময় সাইবেরিয়ায় আছড়ে পড়ল রুশ বিমান। এবং আলজেরিয়া পরীক্ষা দিয়ে সকালে শুরু আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। পুরোপুরি ফিট মেসি মার্টিনেজ। রাতে মাঠে নামছে ফেভারিট ফ্রান্স। 68 বছর পর একদিনে 4 ম্যাচই ড্র। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শুরুতেই ইরান প্রসঙ্গ। অবশেষে থামছে যুদ্ধ। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি সইয়ের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকে ঘোষণা দেন তিনি বলেন, অনলাইনে চুক্তি হলেও আনুষ্ঠানিক সই হবে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায়। একই সঙ্গে শুক্রবার থেকেই হরমুজ প্রণালী পুরোপুরি খোলা হবে বলেও জানিয়েছেন তিনি। যদিও 4 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি সই হয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, অনলাইনে চুক্তি হলেও আনুষ্ঠানিক সই হবে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায়। আগামী শুক্রবার জেনেভায় আনুষ্ঠানিক সইয়ের মধ্য দিয়ে শুরু হবে 60 দিনের গুরুত্বপূর্ণ কূটনৈতিক বাস্তবায়ন পর্ব। ট্রাম্প, জেডি ভ্যান্স ও ইরানি স্পিকার গালিবাফের এই সমঝোতায় বৈশ্বিক বাজারে তেলের দাম কমলেও স্থায়ী শান্তি নিয়ে রয়ে গেছে প্রশ্ন। ফেব্রুয়ারিতে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি বিমান হামলার পর এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা তুলে ধরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রায় 90% সদস্য এই সমঝোতাকে সম্মানজনক দলিল হিসেবে সমর্থন দিয়েছে। ম্যাক্রোর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প দাবি করেন, নতুন চুক্তির ফলে ইরান আর কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, থাকবে কঠোর নজরদারি। চুক্তির খবরে শেয়ার বাজার চাঙ্গা হলেও হরমুজ নিয়ে বিভ্রান্তি রয়েছে। কিছু জাহাজ চলাচল শুরু হলেও নিরাপত্তা ও জ্যামিং এর কারণে অনেকেই ট্র্যাকার বন্ধ করে রেখেছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থাগুলো। 19 জুন পর্যন্ত নৌ অবরোধ ধাপে ধাপে প্রত্যাহারের প্রক্রিয়া চলবে বলেও জানা গেছে। হরমুজ প্রণালী 60 দিনের জন্য টোল মুক্ত রাখতে ওমান ও ইরান যৌথভাবে কাজ করবে বলে জানানো হয়েছে। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে দুই পক্ষের অবস্থান ভিন্ন। ওয়াশিংটন বলছে, এটি নির্ভর করবে পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের ওপর। চুক্তিতে সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছে ইসরায়েলের ওপর। গাজা, সিরিয়া ও লেবাননে অভিযান অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। চুক্তির দিনই দক্ষিণ লেবাননে ড্রোন হামলায় একজন নিহত হওয়ারও খবর পাওয়া গেছে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে তেহরানের বাসিন্দাদের মধ্যে। চুক্তি কার্যকর হলে অর্থনীতি ও বাণিজ্যে নতুন গতি আসবে বলে আশা করছেন অনেকে। তবে যুক্তরাষ্ট্রের প্রতি অনাস্থাহীনতায় উত্তেজনা ফের আবারও হতে পারে বলে মনে করছেন তারা। যুদ্ধবন্ধে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালী চালুর বিষয়েও সমঝোতায় এসেছে দুই পক্ষ। এমন অবস্থায় স্বস্তিতে তেহরানবাসী। চুক্তি কার্যকর হলে বাণিজ্য, আমদানি রফতানি এবং সামগ্রিক অর্থনীতি নতুন গতি পাবে বলে মনে করছেন তারা। যদি ইরানের অধিকার ও স্বার্থ সুরক্ষিত থাকে, তবে সেগুলো একটি চুক্তির মাধ্যমে রক্ষা করা আরো ভালো হবে। দেশটি আবার গতি ফিরে পাবে, আমদানি রপ্তানি উন্নত হবে এবং অর্থনীতি লাভবান হবে। তবে শত আশার আড়ালে ইরানের সতর্ক অবস্থান ও যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাসের চিত্রও স্পষ্ট। অতীতের উদাহরণ তুলে অনেকের মতে যুক্তরাষ্ট্রের উপর আস্থা রাখার সুযোগ নেই। মার্কিনিরা কোনো কিছুতে বাধ্য নয়। বিশ্বে তাদের খারাপ নজিরও রয়েছে। যুক্তরাষ্ট্র কখনো বিশ্বাসযোগ্যভাবে আচরণ করতে পারে না। আমাদের সবসময় সতর্কভাবে জীবনযাপন করতে হবে। সাধারণ মানুষ বলছেন, প্রকৃত পরিবর্তন তখনই আসবে যখন ইরান আন্তর্জাতিক বাণিজ্যে অবাধ অংশগ্রহণ করতে পারবে এবং অর্থনৈতিক অবরোধ পুরোপুরি তুলে নেওয়া হবে। সমঝোতায় সেই পথ খোলার সম্ভাবনা তৈরি হলেও জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব ইরানেরই নিতে হবে বলেও জানান তারা। মূল অগ্রগতি তখনই আসবে যখন আমাদের দেশ স্বাধীনভাবে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেনে অংশ নিতে পারবে এবং পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান আস্থা ও নিশ্চয়তা স্বাধীনভাবে অর্জন করতে পারবে। শুক্রবার সুইজারল্যান্ডে ইরান যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। একই সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কর্মসূচি এবং অন্যান্য বিতর্কিত ইস্যুতে আলোচনা করবে দুই দেশ।
যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তিতে গাঁজাকে অন্তর্ভুক্ত না করায় হতাশা প্রকাশ করেন উপত্যকার বাস্তুচ্যুত বাসিন্দারা। এই সমঝোতা যুদ্ধবিধ্বস্ত গাঁজায় স্বস্তি ফেরাবে বলে মনে করছিলেন অনেকে, তবে চুক্তি থেকে বাদ পড়ায় অনিশ্চয়তা আরও গভীর হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের চুক্তি বিরোধী অবস্থান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি করছে। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তিতে গাজা যেন এক নীরব আর্তনাদ, যেখানে যুদ্ধবিরতি কেবল আলোচনার টেবিলে আর রক্তপাত গাজার নির্মম বাস্তবতা। এমন পরিস্থিতিতে হতাশার পেরেক ঠুকেছে যুক্তরাষ্ট্র ইরান চুক্তিতে গাজাকে অন্তর্ভুক্ত না করা। ধ্বংসস্তূপ আর বাস্তুচ্যুত অবস্থান থেকে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন গাজাবাসী। তাদের অনেকেই আশা করেছিলেন এই সমঝোতা তাদের ঘরে ফেরার পথ খুলে দেবে, তবে চুক্তিতে বিষয়টি উল্লেখ না থাকায় তাদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। আমরা আশা করেছিলাম এই চুক্তির পর আমরা ঘরে ফিরতে পারবো, তবে আমরা হতাশ হয়েছি। এই চুক্তিতে গাজাকে অন্তর্ভুক্ত করা হয়নি। বাসিন্দারা বলছেন দীর্ঘ যুদ্ধ ও সংকটে তারা চরমভাবে ক্লান্ত। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর না পাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। আমরা রাস্তায় বাস করছি, এই অবস্থায় আর সহ্য করতে পারছি না। সবাই আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানান, দক্ষিণ লেবানন, গাজা এবং সিরিয়ার নিরাপত্তা অঞ্চলে নিজেদের অবস্থান থেকে সরবে না সেনারা। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আলজেরিয়া পরীক্ষা দিয়ে কাল শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। কয়েকজন ফুটবলারের ইনজুরি নিয়ে শঙ্কায় ছিল দল, তবে প্রথম ম্যাচের আগেই ফিট সব ফুটবলার। সংবাদ সম্মেলনেও বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় কোচ লিওনেল স্ক্যালোনিকে। প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। বলেন সব ম্যাচের বিষয়ে সতর্ক তারা। আর্জেন্টিনার সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলাম, তারা যখন জানতে চাইলেন আমি কোথা থেকে এসেছি, তারা সবাই আসলে যখন বলেছি আমি যে আমি বাংলাদেশ থেকে এসেছি, সবার মধ্যে কিন্তু বেশ উচ্ছ্বাস দেখা গেছে। অনেকে জড়িয়ে ধরেছেন এবং অনেকে বলেছেন আসলে ধন্যবাদও জানিয়েছেন কিন্তু বাংলাদেশকে, তাদের দলকে নিঃস্বার্থভাবে সমর্থন দেওয়ার জন্য। এবং এটাও বলেছেন যে আর্জেন্টিনার ফুটবল দল, আর্জেন্টিনার সাধারণ জনগণ প্রত্যেকে কিন্তু জানেন যে বাংলাদেশ থেকে কি পরিমাণ ভালোবাসা তার পেয়ে আসেন প্রত্যেকটা বিশ্বকাপে। আমি জানি এবং আর্জেন্টিনার ফুটবলাররাও সেটা জানেন, বাংলাদেশি পাগলাটে সমর্থকদের আমরা ভালোবাসি। বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা জাতীয় দল নিয়ে খুবই উচ্ছ্বসিত। আমি চাই এবারের বিশ্বকাপেও তেমনটাই থাকুক। ব্রাজিল, স্পেন, নেদারল্যান্ডস বিশ্বকাপের 3 ফেভারিট নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে। পয়েন্ট হারিয়ে শুরু করেছে বিশ্বকাপ। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ আর্জেন্টিনা ফ্যান্স এবং আর্জেন্টিনার পুরো দল নিশ্চয়ই চাইবে না। সরকারি নীতি ও অর্থনৈতিক চাপের বিরুদ্ধে উত্তাল ইন্দোনেশিয়া। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি আর সরকারি ব্যয় নিয়ে ক্ষোভে ফুঁসছে দেশটির শিক্ষার্থীরা। জাকার্তা সহ দেশটির 8টি বড় শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। জন অসন্তোষ সামাল দিতে সরকারের উপর বাড়ছে রাজনৈতিক চাপ। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের পর এবার জেনজিদের বিক্ষোভে টালমাটাল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। স্থানীয় সময় সোমবারও অর্থনৈতিক চাপ, জ্বালানির মূল্যবৃদ্ধি আর সরকারি ব্যয় নিয়ে ক্ষোভে ফুঁসে ওঠে দেশটির শিক্ষার্থীরা। প্রধান সড়ক অবরোধ, টায়ারে আগুন যেন দেশটিতে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এদিন রাজধানী জাকার্তা সহ দেশটির অন্তত 8টি বড় শহরে বিক্ষোভ করেছেন শত শত শিক্ষার্থী। মাকাসার, মেদান ও বান্দুং সহ বিভিন্ন শহরে একযোগে আয়োজিত এই কর্মসূচিতে সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে স্লোগান দেন তারা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। শিক্ষার্থীদের অভিযোগ, প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্ত ফ্রি মিল কর্মসূচি ও গ্রামীণ সমবায় প্রকল্পের মতো বড় বড় কর্মসূচিতে বিপুল অর্থ ব্যয় করে রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ সৃষ্টি করছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে। এ সময় সরকারের ব্যয় নীতির পুনর্মূল্যায়নেরও দাবি জানান বিক্ষোভকারীরা। আমরা রাষ্ট্রীয় অর্থের অপচয়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, একই সঙ্গে কৃষি জমি ও প্রাকৃতিক সম্পদের শোষণেরও বিরোধিতা করছি। আমরা চাই সরকার লোভ নির্ভর নীতি থেকে সরে আসুক। সরকার সাধারণ মানুষের মতামত না নিয়েই জ্বালানির মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, যা জনগণের স্বার্থ বিরোধী।
ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেলেও এতদিন ভর্তুকির মাধ্যমে জ্বালানির দাম স্থিতিশীল রেখেছিল ইন্দোনেশিয়া সরকার। তবে প্রেসিডেন্ট প্রাবোর উচ্চাভিলাষী ব্যয় পরিকল্পনার কারণে বাজেটের উপর চাপ বাড়তে থাকায় গত সপ্তাহে জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়। তার জেরে বিক্ষোভ শুরু করেন দেশটির শিক্ষার্থীরা। ইউক্রেন জুড়ে স্মরণকালের ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 11 জন নিহত হয়েছেন। ইউনেস্কো স্বীকৃত কিয়েভের ঐতিহাসিক ডরমেশন ক্যাথেড্রাল সহ শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক স্থাপনাগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের সঙ্গে চুক্তি হয়েছে জানানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান অধ্যায়ের সমাপ্তি টেনে এবার তিনি জেলেনস্কি ও পুতিনের সঙ্গে কথা বলে ইউক্রেন যুদ্ধ থামানোর দিকে মনোযোগ দিচ্ছেন। তবে রাজধানী কিয়েভ ও খার্কিভ সহ ইউক্রেনের প্রধান শহরগুলো লক্ষ্য করে একযোগে ঝাঁকে ঝাঁকে কামিকাজে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। এই আকস্মিত হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক ও উদ্ধারকর্মী নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। হামলার তীব্রতায় 1,40,000-এরও বেশি ঘরবাড়ি মুহূর্তেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সবচেয়ে বড় আঘাতটি এসেছে ইউক্রেনীয় অর্থোডক্স খ্রিস্টানদের প্রধান আধ্যাত্মিক কেন্দ্র একাদশ শতকের ঐতিহাসিক ডরমেশন ক্যাথেড্রাল। ইউনেস্কো হেরিটেজের এই প্রাচীন উপাসনালয় প্রাঙ্গণে রুশ ড্রোন সরাসরি আঘাত হানলে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। শতাব্দী প্রাচীন পবিত্র ধর্মীয় রিলিক ও আইকনগুলো বাঁচাতে সেখানে পুরোহিত ও উদ্ধারকর্মীরা মিলে এক অভূতপূর্ব মানব শৃঙ্খল তৈরি করেন। যুদ্ধক্ষেত্রের এই ভয়াবহতার মাত্র কয়েক ঘন্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা ফোনালাপ করেন জেলেনস্কি ও পুতিন। একদিকে যখন শান্তি আলোচনার কূটনৈতিক তোড়জোড় চলছে, ঠিক তখনই পুতিন বাহিনীর এই নৃশংসতা বিশ্ব নেতাদের নতুন করে ভাবিয়ে তুলছে। তাই G7 ভুক্ত দেশগুলোর কাছে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দাবি জানিয়েছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত হয়েছে মার্কিন বোমারু বিমান B-52। এ ঘটনায় নিহত হয়েছেন 8 জন। এডওয়ার্ডস বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই আছড়ে পড়ে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধ বিমানটি। দুর্ঘটনার পর রানওয়ের বিশাল অংশ জুড়ে আগুন ধরে যায়, ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। এদিকে রাশিয়ার একটি কৌশলগত বোমারু বিমান প্রশিক্ষণের সময় সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণের মিশনে থাকা বোমারু বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনার আগে বিমানের পাইলট নিরাপদে অবতরণ করতে সক্ষম হন। রাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বাড়িতে হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। আদালত ও পুলিশের তথ্যানুযায়ী অর্থের প্রলোভনে পরিচালিত হয় এই হামলা, যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে রুশ দূতাবাস। 2025 সালের মে মাসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মালিকানাধীন গাড়িতে ধারাবাহিক হামলার ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ, ফোন রেকর্ড এবং ডিজিটাল প্রমাণ বিশ্লেষণের পর কয়েকজনকে গ্রেফতারও করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর নতুন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। আদালত ও পুলিশের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, পুরো অপারেশনটি পরিচালিত হয় একটি রুশ ভাষী হ্যান্ডলারের মাধ্যমে, যাকে এল মানি নামে টেলিগ্রামে শনাক্ত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী তিনি ইউক্রেনীয় নাগরিক রোমান লাভরিনোভিচ এবং রোমানিয়ান নাগরিক স্ট্যানিস্লাভ কার্পিউককে নিয়োগ দেন এবং ধাপে ধাপে আরও গুরুতর কাজের নির্দেশনা দেন। তথ্যে বলা হয়, রোমানকে অর্থের পাশাপাশি রুশ নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। বিবিসির প্রতিবেদনে আরও দাবি করা হয়, এই ধরনের কার্যক্রম বৃহত্তর একটি প্রক্সি নেটওয়ার্কের অংশ, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিগ্রামের মাধ্যমে তরুণদের অর্থের প্রলোভন দেখিয়ে ব্যবহার করা হয়। এসব নেটওয়ার্কের মাধ্যমে বিভ্রান্তিমূলক অনলাইন কমিউনিটি তৈরি করে যুক্তরাজ্যে ভীতি ও বিভাজন ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রুশপক্ষ অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে এবং দূতাবাস জানিয়েছে, রাশিয়াকে কোনো ধরনের অবৈধ বা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিশ্লেষকদের মতে, ইউরোপ জুড়ে ইউক্রেনীয় নাগরিকদের ব্যবহার করে নাশকতা কার্যক্রম পরিচালনার অভিযোগ নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করছে। ইউক্রেনীয় তদন্তকারীদের দাবি, একাধিক দেশে ছড়িয়ে থাকা এমন নেটওয়ার্কে ইউক্রেনীয়রাই বড় অংশে জড়িত, যা কৌশলগতভাবে বিভ্রান্তি তৈরির একটি প্রচেষ্টা। ফলে এই ঘটনাকে শুধু অপরাধ নয়, বরং আধুনিক হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে দেখছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।